তোমাদের সাথে আমার বিশেষ করে হয়তো পরিস্থিতি ঘটেনি, কারণ গত বছর তো করোনার আবহাওয়ায় ক্লাস নেওয়া সম্ভব হয়নি। আর আমার বোধহয় তোমাদের 5-এ ক্লাসও ছিল না মনে হয়। যাই হোক, আশা করি ঠাকুর মাস স্বামীজির কৃপায় তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। নবম থেকে দ্বাদশ শ্রেণীর ক্লাস হয়তো সামনের সপ্তাহেই শুরু হতে চলেছে। তোমরা আবার একটু অপেক্ষা করো, মনে হচ্ছে কিছুদিনের মধ্যেই তোমরা আবার স্কুলের আঙিনায় পা রাখতে পারবে। আমাদের সাথে সামনাসামনি তোমাদের দেখা হবে, তোমাদের যেসব সমস্যা বা অসুবিধে হচ্ছে সেগুলো আশা করি তোমরা কাটিয়ে উঠতে পারবে। বাড়িতেই হয়তো হচ্ছে, কিন্তু স্কুলেরও, বাড়ির সাথে সাথে স্কুলেরও একটা প্রয়োজনীয়তা আছে, এটা ভুললে চলবে না। তা তোমাদের প্রথম পর্বে বা ফার্স্ট টার্মের যে সমস্ত বিষয়গুলো আছে, এখন ক্লাস 5 পর্যন্ত তোমরা শুধুমাত্র পাটিগণিতের সাথে পরিচিত হয়েছিলে। আগে ক্লাস 6-এ আসার পর, 7-এ যাওয়ার পর বীজগণিত বলে একটা বিষয় শুরু হতো। এখন একটু অ্যাডভান্স হয়ে গেছে, ক্লাস 6 থেকেই বীজগণিতের ধারণা বা বীজগণিতের হাতে খড়িটা তোমাদের হয়ে যাচ্ছে। এটা একটু সুবিধা তোমাদের। এখন আজকে যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে সংখ্যার বীজগাণিতিক পদ্ধতি। এখন তোমাদের বীজগণিত যে একটা নতুন বিষয়, এই বিষয়টার সম্পর্কে তোমাদের একটুখানি বলে রাখা প্রয়োজনীয়তা আছে বলে আমার মনে হয়। কেননা পাটিগণিত ক্লাস 5 পর্যন্ত আমরা পাটিগণিত শিখেছি, বীজগণিত শিখিনি, প্রয়োজন হয়নি, শিখিনি। তাহলে ক্লাস 6-এ আসার পর এমন কি প্রয়োজনীয়তা দেখা দিল যাতে আমাদের আবার একটা নতুন বিষয়, এমনিতেই গণিত বিষয়টা সবার কাছে নয়, কারো কারো কাছে একটু কঠিন বিষয়, তাই একটা কঠিন বিষয়ে বিষয়বস্তু বা সেই বিষয়ে আবার ভাব, নতুন একটা ভাব, সেই নিয়ে আমাদের পড়াশোনা করা, চিন্তা ভাবনা করা, সেটা তো আমাদের মাথার উপর একটা মনে হয় বাড়তি বোঝা হয়ে যাচ্ছে। এটা কিন্তু ভাববার তোমাদের কোনো কারণ নেই, কারণ পাটিগণিতের সাথে বীজগণিতের মৌলিক বা মূলগত কোনো বিরোধ বা পার্থক্য কিন্তু নেই। তাহলে প্রশ্ন, যদি বীজগণিতের সাথে পাটিগণিতের মৌলিক বা মূলগত কোনো পার্থক্য না থাকে, তাহলে আবার একটা নতুন বিষয় সৃষ্টি করে আমাদের মাথাটাকে আরো ভারাক্রান্ত করে দেওয়ার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য আছে। বাস্তবে এমন কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা পাটিগণিতের সাহায্যে ব্যাখ্যা করতে পারি না বা সমাধান করতে পারি না। সেই কারণে এই নতুন বিষয়, একটা বীজগণিত একটা বিষয়, এইটা কিন্তু তোমাদের সিলেবাসে
বা পরবর্তী ক্লাসগুলোতে আছে। ধরো তোমার কাছে 25 টাকা ছিল, তোমার বাবা তোমাকে আরো 10 টাকা দিলেন, তোমার ঠাকুমা তোমাকে 5 টাকা দিলেন, তোমার কাছে কত টাকা হলো? তুমি সহজেই হিসাব করে বলে দিতে পারবে, যোগ করে, যে 25 যুক্ত 10 যুক্ত 5 সমান 40 টাকা। কিন্তু বাস্তবে এমন অনেক জিনিস আছে যেগুলোকে আমরা সবসময় পাটিগণিত দিয়ে ব্যাখ্যা করতে পারি না বা বলা যায় না অনেক সময়। যেমন ধরো এখন তোমাদের ক্লাসে কেউ নেই, কিন্তু যখন স্কুল খুলে যাবে তোমাদের ক্লাসে বন্ধু অনেক থাকবে। তাহলে তোমাদের ক্লাসের ছাত্রীর সংখ্যাটা কত? যদি অ্যাটেন্ডেন্স নেওয়ার পর তোমরা গুনে বোর্ডের কোণে লিখে দাও প্রেজেন্ট এত, অ্যাবসেন্ট এত, সেটা দেখে আমরা চট করে বলে দিতে পারবো যে আজকে 40 জন উপস্থিত আছে কি 38 জন উপস্থিত আছে। কিন্তু যখন অনুমানের ভিত্তিতে আমাদের বলতে হবে বা বলবো, আমি জানি না, যখন অনুমান করে বলবো তখন আমি বলবো যে 40-এর কাছাকাছি হতে পারে, 42ও হতে পারে, 38ও হতে পারে, আবার 46ও হতে পারে, এরকম যে কোনো সংখ্যাই হতে পারে। তাহলে অনুমানের ভিত্তিতে যখন আমরা কোনো সংখ্যা ভাবি, নির্দিষ্ট করে বলা যায় না, সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু এই বিষয়টা বা বীজগণিত বিষয়টা সৃষ্টি হয়েছে। হয়তো তুমি খেলার মাঠে খেলা দেখতে গেছো, সেখানে প্রচুর দর্শক, আন্দাজ করে বলা মুশকিল দর্শক সংখ্যা কত হবে। কেউ বলছে দর্শক সংখ্যা 5000 হবে, কেউ বলছে 4000 হবে, কেউ বলছে তোদের কোনো আন্দাজই নেই, 7000-এর কম কিছুতেই হতে পারে না। তাহলে কি করে দর্শক সংখ্যা নির্দিষ্ট করে পাটিগণিত দিয়ে বোঝানো যাবে? তাহলে পাটিগণিত দিয়ে বোঝাতে গেলে দর্শক কত গুনতে হবে, অথবা মাঠে যদি সেরকম ব্যবস্থা থাকে দর্শক ঢোকানো বা বের হওয়ার নির্দিষ্ট পথ থাকে, সেখানে দর্শক ঢোকার সময় সেটা যদি গণনা করার ব্যবস্থা থাকে তবে নির্দিষ্ট করে বলা যাবে মাঠে কতজন দর্শক উপস্থিত আছে, না হলে নিশ্চিত করে বলা যাবে না। অথবা যদি খেলাটা টিকিট কেটে দর্শকরা দেখতে আসে, সেক্ষেত্রে কতগুলো টিকিট বিক্রি হলো, এবারে বিক্রিত টিকিটে সবাই যে টিকিট কেটেও কেউ নাও আসতে পারে, এরকম ঘটনাও ঘটতে পারে। তাহলে তখন নির্দিষ্ট করে বলা সম্ভব হবে না মাঠে দর্শক সংখ্যা কত, 5000 না 5300 না 4800, নির্দিষ্ট করে বলা যাবে না। এইসব অজানা বা অজ্ঞাত সংখ্যাকে বোঝানোর জন্যে ইংরেজি বর্ণমালায় যে সমস্ত অক্ষরগুলো আমরা ব্যবহার করি, XYZ ABC, সেইগুলোকে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে আসলে ওগুলো কি? বীজগণিতে যখন আমরা এগুলো ব্যবহার করব, ইংরেজি বর্ণমালার এই সমস্ত অক্ষরগুলো ABC বা XYZ, এইগুলোই যে শুধু ব্যবহার হবে তা নয়, অন্য কিছু ইংরেজি বর্ণমালার অক্ষরও ব্যবহার হতে পারে, MN হতে পারে, PQ হতে পারে। ইংরেজি বর্ণমালায় যা আছে অক্ষর সবগুলোই ব্যবহার হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে এই যে
বীজগণিতে এই যে অক্ষরগুলো ব্যবহার করব এগুলো আসলে কি? বীজগণিতে এই যে অক্ষরগুলো, ইংরেজি বর্ণমালার এই সমস্ত অক্ষরগুলো ব্যবহার করব বা করে থাকি, সেগুলো হচ্ছে আসলে এক একটা সংখ্যা বা সংখ্যা বোধক প্রতীক। বোঝা গেল? ইংরেজি বর্ণমালার এই অক্ষরগুলোকে আমরা যখন বীজগণিতে ব্যবহার করব তখন এগুলোকে বলা হবে বীজগাণিতিক প্রতীক। আবার এই বীজগাণিতিক প্রতীকটার সাথে যদি কোনো পাটিগাণিতিক সংখ্যা, যেমন ধরো x একটা বীজগাণিতিক প্রতীক, 2 একটা পাটিগাণিতিক সংখ্যা, এর সাথে গুণক হিসেবে যুক্ত থাকে, তাহলে তখন এই গুণফলটা হবে, তোমাদের মনে হতে পারে x2, কিন্তু x2 লেখা হয় না। লেখার সময় পাটিগণিতের সংখ্যাটাকে আগে লেখা হয়, বীজগাণিতিক প্রতীকটাকে পরে লেখা হয়। এটাকে লেখা হবে 2x। এই দুইটা x এর গুণক হিসেবে যুক্ত আছে। এই বাঁদিকে গুণক হিসেবে যুক্ত থাকা ওই সংখ্যাটাকে বলা হবে, এই প্রতীকটা সহগ, ইংরেজিতে একে বলে কোএফিসিয়েন্ট। ঠিক আছে? আবার সবসময় যে পাটিগাণিতিক সংখ্যায় গুণক হিসেবে যুক্ত থাকবে তার নাম হতে পারে, পাটিগণিতের সংখ্যার সাথে এই বীজগাণিতিক প্রতীকের সাথে আবার একটা অন্য বীজগাণিতিক প্রতীকও গুণক হিসেবে যুক্ত থাকতে পারে। যেমন x এর সাথে y গুণক হিসেবে যুক্ত থাকতে পারে। এইটা গুণিতের চিহ্ন, ডট চিহ্ন মানে গুণিতের চিহ্ন, এই গুণফল হবে xy। এখানে y এর সহগ হচ্ছে x, আবার x এর সহগ y, এটাও বলা যেতে পারে। তাহলে প্রথম ক্ষেত্রে যে সহগটার কথা বলা হলো ওইটা যেহেতু একটা পাটিগাণিতিক সংখ্যা, তাই ওই সহগটাকে একটা আলাদা নামকরণ করা হয়, ওটাকে বলা হয় সাংখ্য সহগ। আর এখানে y এর সহগ হচ্ছে x, যেহেতু সহগটা একটা অক্ষর ইংরেজি বর্ণমালা, তাই এটাকে বলা হবে আক্ষরিক সহগ। অনেক সময় প্রশ্ন পড়ে সহগ কাকে বলে, সাংখ্য সহগ এবং আক্ষরিক সহগের প্রভেদ উদাহরণ সহযোগে বুঝিয়ে দাও। আশা করি আমি যেটা বললাম সেটা তোমাদের বোধগম্য হয়েছে। যদি তোমরা বুঝতে না পারো, স্কুল যখন আবার খুলবে, আমার সামনাসামনি যখন তোমরা হবে, যদি কারো কোনো সমস্যা থেকে থাকে আমাকে জিজ্ঞেস করে নেবে। এখন তো তোমাদের সাথে আমরা সরাসরি কথা বলতে পারছি না, তাই এই সমস্যাটা থেকেই যাচ্ছে। আশা করি সবার পক্ষে বোধগম্য হয়েছে, বোঝানোর আমি চেষ্টা করছি যথাসাধ্য তোমাদের। আরেকবার বলি, যদি কারো বুঝতে অসুবিধা থেকে থাকে আরেকবার বলার চেষ্টা করি। তাহলে সহগ কাকে বলবো? কোনো বীজগাণিতিক প্রতীকের সাথে কোনো পাটিগাণিতিক সংখ্যা বা বীজগাণিতিক প্রতীক যদি গুণক হিসেবে যুক্ত থাকে, তাহলে গুণক হিসেবে যুক্ত থাকা ওই সংখ্যাটিকে বা ওই প্রতীকটিকে প্রথম রাশিটির বা প্রথম প্রতীকটির সহগ বলা হবে। আর কোন বীজগাণিতিক প্রতীকের সাথে যদি কোনো পাটিগাণিতিক সংখ্যা গুণক হিসেবে যুক্ত থাকে,
তাহলে গুণক হিসেবে যুক্ত থাকা ওই পাটিগাণিতিক সংখ্যাটাকে বলা হবে ওই প্রতীকটির সাংখ্য সহগ। যেমন 2x, এই রাশিটিতে x এর সাংখ্য সহগ হলো 2। আবার কোন প্রতীকের সাথে কোন বীজগাণিতিক প্রতীক যদি গুণক হিসেবে যুক্ত থাকে, তাহলে গুণক হিসেবে যুক্ত থাকা ওই প্রতীকটিকে বলা হবে প্রথম প্রতীকটির আক্ষরিক সহগ। যেমন xy রাশিতে y এর সহগ x, অর্থাৎ x হলো y এর আক্ষরিক সহগ। ঠিক আছে? এই প্রসঙ্গে, বীজগণিতের প্রসঙ্গে আরো একটা কথা বলা যায়, যেটা হচ্ছে যে পাটিগণিতে আমরা যে সমস্ত সংখ্যাগুলো ব্যবহার করেছি সবই কিন্তু ধনাত্মক সংখ্যা। ধনাত্মক সংখ্যা বাদ দিয়ে অন্য কোনো ধরনের সংখ্যার সাথে কিন্তু আমাদের পরিচয় ঘটেনি। কিন্তু বীজগণিত শেখার সাথে সাথে আমরা দুই ধরনের সংখ্যার সাথে পরিচিত হব। কতগুলো সংখ্যা যারা শূন্যর চেয়ে বড়, শূন্যর চেয়ে বড় সমস্ত সংখ্যাকে বলা হবে ধনাত্মক সংখ্যা, ইংরেজিতে বলা হবে পজিটিভ নাম্বার। আর শূন্য অপেক্ষা ছোট বা কম মানের সংখ্যাকে বলা হবে ঋণাত্মক সংখ্যা বা ঋণ সংখ্যা বা নেগেটিভ নাম্বার। এবারে যে কথাটা বলছিলাম যে পাটিগণিতের সাথে বীজগণিতে মূলগত বা মৌলিক কোনো প্রভেদ নেই। কেন বলছিলাম একটু ভাবনা চিন্তা করলেই তোমরা বুঝতে পারবে। যেমন ধরো পাটিগণিতে দুটো সংখ্যা 2 আর 3, এদের সমষ্টি কত? 2 যুক্ত 3 সমান যেটাই আসুক 5। সেটা আমরা ওপর নিচে লিখেও যোগ করে করতে পারি, পাশাপাশি লিখেও যোগ করে করতে পারি, দুরকম ভাবেই করতে পারি। স্তম্ভাকারেও করতে পারি, আবার পাশাপাশিও করতে পারি। ঠিক তেমনি বীজগণিতে x আর y দুটো সংখ্যা বা দুটো বীজগাণিতিক প্রতীক, এদের সমষ্টি কত হবে? বা আজ তোমাদের ক্লাসে x জন ছাত্রী উপস্থিত আছে, গতকাল y জন উপস্থিত ছিল, দুদিনে মোট উপস্থিত ছাত্রী সংখ্যা কত? তাহলে গতকাল ছিল y জন, আজকে x জন, তাহলে দুদিনের সমষ্টি কত হবে? x প্লাস y জন। তাহলে এখানেও কিন্তু যোগই করছি, কিন্তু প্রভেদ যেটা পাটিগণিতের সাথে বীজগণিতে 3 আর 2 এর বা 2 আর 3 এর যোগফলটা কত আমরা নির্দিষ্ট করে বলতে পারছি। বীজগণিতের ক্ষেত্রে খালি ওই চিহ্নটা ব্যবহার করা হবে, আর কিছু বলা যাবে না ওই ফলটা কত। যতক্ষণ না ওই অজানা বা অজ্ঞাত সংখ্যা বা রাশিগুলোর মান আমরা জানতে পারছি ততক্ষণ নির্দিষ্ট করে আমরা বলতে পারবো না। বোঝা গেল? যখন আমরা জানবো যে x এর মান 20, y এর মান 18, তখন আমরা বলতে পারবো x প্লাস y সমান 20 যোগ 18 সমান 38।
তার আগে কিন্তু বলা সম্ভব হবে না। আর একটা কথা বলে রাখি, যেটা হচ্ছে যে বিভিন্ন সমস্যায় আমরা বেশিরভাগ ক্ষেত্রে হয়তো এক্সটাকেই ব্যবহার করে থাকি, এই প্রতীকটাকেই ব্যবহার করি। তাহলে এক্সটাকে ব্যবহার করি মানে সব জায়গায় যে এক্সটার মান একই হবে সেটা কিন্তু নয়। সেই সমস্যাটার ক্ষেত্রে যে অজ্ঞাত সংখ্যাটার কথা আমরা ভাবছি বা ভাবা হচ্ছে সেটা এক্স, সেটা এক্স মানে যে সব জায়গায় 20 হবে বা সব জায়গায় 5 হবে তার কোনো মানে নেই। বিভিন্ন জায়গায় এক্স এর মান বিভিন্ন হবে, বিভিন্ন জায়গায় ওয়াই এর মান বিভিন্ন হবে বিভিন্ন সমস্যার ক্ষেত্রে। পাটিগণিতে 30 বললে যেমন 30ই বোঝায়, 29 বা 31 বোঝায় না। বীজগণিতে কিন্তু এক্স বললে এক্স এর মান যা খুশি হতে পারে। অনেক বেশিও হতে পারে, অনেক কমও হতে পারে এক্স এর মান, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমের হবে। আশা করি কিছুটা তোমাদের ধারণা হয়েছে। এবারে যেটা তোমাদের বলবো, যোগের কথাটা বলবো। তাহলে মৌলিক যে প্রভেদ বা পার্থক্যের কথা বলছিল পাটিগণিতের সাথে বীজগণিতের কিন্তু নেই। বিয়োগের ক্ষেত্রেও তাই। আজকে তোমাদের ক্লাসে 45 জন ছাত্রী উপস্থিত আছে, গতকাল 42 জন উপস্থিত ছিল। গতকালের চেয়ে আজকে কতজন বেশি উপস্থিত আছে? কি করবে? বিয়োগ করবে। 45 থেকে 42 বিয়োগ করবে। বীজগণিতের ক্ষেত্রেও তাই, এখানেও কিন্তু বিয়োগ চিহ্নই ব্যবহার হবে, যোগ বা গুণ বা ভাগ এরকম হবে না। অর্থাৎ মৌলিক যে জিনিস বিষয়গুলো সেগুলো কিন্তু উভয় ক্ষেত্রেই একই। এবারে কতগুলো চিহ্ন, সাংকেতিক চিহ্ন, যেটা আমি একটু আগে বললাম এক্স ডট ওয়াই, ওইটা হচ্ছে গুণ চিহ্ন। আর পাটিগণিতে ভাগ চিহ্ন যেমন ব্যবহার করো, এখানেও ভাগ চিহ্ন এইরকমই। অথবা এক্স কে ওয়াই দিয়ে ভাগ করো, তখন আমরা এক্স ভাজিত ওয়াই লিখতে পারি। আবার এক্স বাই ওয়াই লবভাগের আকারেও এরকম লিখতে পারি। এবারে তোমরা সরল অঙ্ক করেছ, সেখানে বন্ধনীর ব্যবহার দেখেছ। এই বন্ধনীটাকে বলা হয় প্রথম বন্ধনী বা লঘু বন্ধনী। এই বন্ধনীটাকে বলা হয় দ্বিতীয় বন্ধনী বা ধনুর বন্ধনী, ধনুকের মতো আকৃতি বলে ধনুর বন্ধনী। আর এইটাকে বলা হয় তৃতীয় বন্ধনী বা গুরু বন্ধনী। আর ওই মাথায় যে দেয়া থাকে এটাকে বলা হয় রেখা বন্ধনী। আর চিহ্ন আরো কিছু আছে, যেমন এ আর বি মান সমান হলে সেটাকে চিহ্ন দিয়ে প্রকাশ কিভাবে করব? এ সমান বি, তাহলে এটা সমান চিহ্ন। অসমান চিহ্নের ক্ষেত্রে সমান চিহ্নটা দিয়ে এরকম কেটে যাবে। এটাকে ইংরেজিতে বলা হবে, সমানটাকে বলা হবে ইকুয়াল টু, অসমানটাকে ইংরেজিতে বলা হবে নট ইকুয়াল টু। বাংলাতে এটাকে বলা হয় বৃহত্তর,
ইংরেজিতে এটাকে বলা হবে গ্রেটার দ্যান। এই চিহ্নটাকে বলা হয় ক্ষুদ্রতর, ইংরেজিতে বলা হবে লেস দ্যান। এক্স ওয়াই চেয়ে বৃহত্তর নয় বললে তখন কি লিখব? এক্স ওয়াই অপেক্ষা বৃহত্তর, তখন লিখবো এরকম, এক্স ওয়াই থেকে বৃহত্তর নয় বললে এক্স এই বৃহত্তর চিহ্ন দিয়ে এরকম কেটে দিয়ে ওয়াই, এক্স নট গ্রেটার দ্যান, এরকম সরাসরি কাটতে পারবো, একটু হেলিও কাটতে পারবো, অসুবিধা কিছু নেই, এবং সোজাও কাটতে পারবো। এক্স নট গ্রেটার দ্যান ওয়াই, লেস দ্যানের ক্ষেত্রেও তাই, যদি এক্স ওয়াই এর চেয়ে ছোট হয় তখন কি লিখব? এক্স লেস দ্যান ওয়াই, এক্স ওয়াই অপেক্ষা ক্ষুদ্রতর নয় তখন লিখব এক্স নট গ্রেটার দ্যান ওয়াই। হয়েছে? বোঝা গেছে? আবার ওখানে বললাম এক্স ওয়াই অপেক্ষা বৃহত্তর, যদি বলা হয় এক্স ওয়াই অপেক্ষা বৃহত্তর অথবা সমান, তখন আমরা বলবো এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু, এইটার নিচে আবার একটা দাঁড়িয়ে এক্স ওয়াই অপেক্ষা ক্ষুদ্রতর অথবা সমান, তখন এইরকম চিহ্ন দেব, এক্স লেস দ্যান ইকুয়াল টু ওয়াই। আরো একটা সাংকেতিক চিহ্ন তোমরা হয়তো জানো অনেকে, এই চিহ্নটা হচ্ছে তিনটে এরকম ফুটকি, এটা হচ্ছে সুতরাং এর চিহ্ন। বুঝতে পারছো কিনা, দেখতে পাচ্ছ কিনা কে জানে, এই যে তিনটে বিন্দু দিয়েছি এটা হচ্ছে সুতরাং। আবার এই বিন্দুটাকে যদি নিচের দিকে নামিয়ে দেওয়া হয়, ওপরে দুটো বিন্দু, নিচে যদি একটা বিন্দু থাকে, এটা হচ্ছে যেহেতু। এবং এই তোমাদের যে বীজগণিতে দুরকম সংখ্যার কথা বলা হলো, ধনাত্মক সংখ্যা আর ঋণাত্মক সংখ্যা, সেই ধারণাটা আমরা একটা সরল রেখার মাধ্যমে তোমাদের দেখাতে পারি। সরলরেখা সরলরেখাংশের মধ্যে প্রভেদ বা পার্থক্যটা তোমরা হয়তো জানো নাকি, নাহলে যখন জ্যামিতি নিয়ে আলোচনা হবে তখন এই বিষয়টা তোমরা একটু জেনে নেবে, ভালো করে বুঝে নেবে। সরলরেখার দৈর্ঘ্য কিন্তু নির্দিষ্ট নয়। সরলরেখা হচ্ছে যার দৈর্ঘ্য আছে, প্রস্থ বা বেধ কিছু নেই, এবং যেটা অসীম দূরত্ব পর্যন্ত সীমাহীনভাবে বিস্তৃত, তাকেই বলা হবে সরলরেখা। এখন এই সরলরেখাটার মাঝখানে আমি যদি একটা বিন্দু জিরো নিই, তাহলে সমান দূরে দূরে যদি একটা করে ডান দিক থেকে জিরো বিন্দুর ডান দিকে দাগ দিই,
তাহলে এটা হবে 1, এটা হবে 2, এটা হবে 3, এটা 4, এরকম হতে থাকবে। আর এই বাঁ দিকের গুলো হবে -1, এটা হবে -2, এটা হবে -3, এটা হবে -4, এরকম। তাহলে ধনাত্মক সংখ্যাগুলো সব জিরো বিন্দুর ডান দিকে হবে, আর ঋণাত্মক সংখ্যাগুলো জিরো বিন্দুর বাঁ দিকে হবে। ধনাত্মক সংখ্যাগুলো সবই জিরো অপেক্ষা বড় বা বৃহত্তর, আর ঋণাত্মক সংখ্যাগুলো সবই জিরো অপেক্ষা ক্ষুদ্রতর। আর যেহেতু এটা এই সংখ্যাগুলো একটা রেখা উপর দেখানো হয়েছে, তাই এটাকে বলা হয় সংখ্যা রেখা। আর 1 থেকে বড়, 1 বা 1-এর বড় এই সমস্ত সংখ্যাগুলো হচ্ছে ধনাত্মক সংখ্যা বা ধনাত্মক স্বাভাবিক সংখ্যা। আর বাঁদিকের গুলো হচ্ছে ঋণাত্মক সংখ্যা। আর 0 থেকে ধনাত্মক দিকে, 0 এবং ধনাত্মক দিকের সমস্ত সংখ্যাগুলোকে বলা হবে স্বাভাবিক সংখ্যা। অখণ্ড সংখ্যা বলা হবে। 0 এবং 0, 1, 2 বা আরো বড় সমস্ত সংখ্যা হচ্ছে অখণ্ড সংখ্যা। আর 1 থেকে আরো বড় সংখ্যাগুলো সবই হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আরেকটা বিষয়, প্রত্যেকটা ধনাত্মক সংখ্যা একটা বিপরীত সংখ্যা আছে, এদেরকে পরস্পর বিপরীত বলে। যেমন 4 এর বিপরীত সংখ্যা হচ্ছে -4, -3 এর বিপরীত সংখ্যা হচ্ছে 3 বা +3। ডান দিকে দেখো কোনো চিহ্ন দেওয়া হয়নি, কোনো চিহ্ন সাধারণভাবে ব্যবহার করা না যদি হয় তাহলে বুঝতে হবে সেটা হচ্ছে ধনাত্মক সংখ্যা। ঠিক আছে? আর দুটো পরস্পর বিপরীত সংখ্যার সমষ্টি সর্বদা কি হবে? +4 এর সাথে -4 যদি যোগ করা হয়, তোমার কাছে 4 টাকা ছিল, তুমি তার সেই টাকাটা পুরোটাই খরচ করে ফেলবে, তাহলে কি হবে? তোমার কাছে আর কিছু থাকবে? 0। +4 যুক্ত -4 সমান 0, +3 যুক্ত -3 সমান 0, +2 যুক্ত -2 সমান 0। ঠিক আছে? বোঝা গেল? তাহলে দুটো পরস্পর বিপরীত সংখ্যার সমষ্টি সর্বদা কি হবে? 0 হবে।
বীজগণিতে যে সমস্ত প্রতীকগুলো আমরা ব্যবহার করে থাকি সেগুলোকে বলা হয়, সাধারণভাবে বলা হয় অজ্ঞাত সংখ্যা। বীজগণিতের পরিভাষায় এগুলোকে চল সংখ্যা বা চল রাশি বলা হয়। ইংরেজিতে বলে ভ্যারিয়েবল টার্ম, কারণ এরা পরিবর্তনশীল। আর পাটিগণিতের যে সংখ্যাগুলো সেগুলো হচ্ছে তাদের মান নির্দিষ্ট, সেগুলো ধ্রুবক বা কনস্ট্যান্ট টার্ম। তাহলে বীজগাণিতিক প্রতীকগুলো হচ্ছে ভ্যারিয়েবল টার্ম বা চলরাশি, আর পাটিগাণিতিক যে সংখ্যাগুলো সেগুলো হচ্ছে ধ্রুবক সংখ্যা বা কনস্ট্যান্ট টার্ম। তোমাদের যে বই বীজগাণিতিক চলরাশির ধারণা 62 পৃষ্ঠায় আছে, সেখানে দেখো সাইকেলের সংখ্যা দিয়েছে, চাকার সংখ্যা। সাইকেলের সংখ্যা একটা হলে চাকার সংখ্যা হবে কত? 2 গুণিত 1। সাইকেলের সংখ্যা দুটো হলে 2 গুণিত 2। সাইকেলের সংখ্যা তিনটে হলে 3 গুণিত 2। সাইকেলের সংখ্যা চারটে হলে 2 গুণিত 4। এরকম। তেমনি সাইকেলের সংখ্যা যদি nটা হয় তাহলে চাকার সংখ্যা কত হবে? 2 × n সমান 2n। এবারে 65 পৃষ্ঠায় তোমাদের একটা প্রশ্ন দেওয়া আছে যে এই x + 8 আর 8x সংখ্যা দুটো কি একই? আশা করি তোমরা অনেকেই বুঝতে পারছো। যদি কেউ না বুঝে থাকো তাহলে আমি একটু বলে দিই। x + 8 মানে হচ্ছে x এবং 8 এর যোগফল বা সমষ্টি, আর 8x হচ্ছে x এর 8 গুণ। হ্যালো বল। আমি তো ক্লাস করছি। ঠিক আছে, পেয়েছিস? তাহলে x + 8 হচ্ছে x এবং 8 এর সমষ্টি বা যোগফল, আর 8x হচ্ছে x এর 8 গুণ। তাহলে তোমাদের আজকে যেটুকু পড়ানো হলো বাষট্টি পৃষ্ঠা থেকে তোমাদের বইয়ের 64 বা 67 পৃষ্ঠা পর্যন্ত। 67 পৃষ্ঠায় কিছু সমস্যা দেওয়া আছে, কোর্সে দেখি ওগুলো তোমরা করবে এবং বাড়িতে বাবা মা বা অভিভাবক যারা আছেন বা গৃহশিক্ষক তাদেরকে দেখে নেবে তোমাদের জিনিসটা ঠিক হলো কিনা। আর 66 পৃষ্ঠায় দু একটা জিনিস আছে, সেটা আমি একটু আলোচনা করে দিই, দিয়ে আজকের মতো তোমাদের সাথে ক্লাসটা শেষ করব। 66 পৃষ্ঠায় ওপরের দিকে দেখো একটা বর্গাকার ক্ষেত্র দেওয়া আছে। বর্গাকার ক্ষেত্র মানে 4টে বাহু দৈর্ঘ্য সমান a সেন্টিমিটার, 4টে বাহু দৈর্ঘ্য। তাহলে পরিসীমা কত হবে? a + a + a + a, বা যেহেতু 4টে বাহু সমান
4 গুণিত বাহু দৈর্ঘ্য 4a সেমি। 4a সেমিতে a হচ্ছে চলরাশি, 4 হচ্ছে ধ্রুবক রাশি। আর একটা বৈশিষ্ট্য হচ্ছে চলরাশির একটা একক আছে। আবার দেখো একটা আয়তাকার ক্ষেত্র দিয়েছে। আয়তাকার ক্ষেত্রে আমরা জানি কি পরস্পর বিপরীত বাহুগুলো সমান দৈর্ঘ্যের হয়। তাহলে আয়তাকার ক্ষেত্রটা দৈর্ঘ্যের দিক বরাবর বাহুগুলো দৈর্ঘ্য হচ্ছে x সেমি, আর প্রস্থের দিক বরাবর বাহুগুলো হচ্ছে y সেমি। তাহলে ক্ষেত্র এই পরিসীমা কি হবে? 2 × x + y সেমি। এখানে হচ্ছে 2 হচ্ছে চল সংখ্যা বা চলরাশি, আর 2x + 2y এটাও চলরাশি, আর xy এটাও চলরাশি, দুইটা শুধু ধ্রুবক। আবার একটা 66 পেপারের শেষের দিকে দেখো একটা ত্রিভুজের ছবি দেওয়া আছে, যার দৈর্ঘ্য x, প্রস্থ y। এই দৈর্ঘ্য একটা বাহু দৈর্ঘ্য x, একটা বাহু দৈর্ঘ্য y, একটা বাহু দৈর্ঘ্য z সেমি। তাহলে এই ত্রিভুজটার পরিসীমা হচ্ছে x + y + z সেমি। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। পরের দিনে আর আজকে যেটা হলো পড়ানো সেটা তোমরা বাড়িতে অনুশীলন করবে এবং নিজে করি বা কোষে দেখি যেটা আছে ওইগুলো বাড়িতে নিজেরা করবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো এবং পড়াশুনো একটু করতে হবে, ভালো করে মন দিতে হবে, কারণ এবছর 21 শিক্ষাবর্ষের 1 মাস পুরো কেটে গেছে, 2য় মাস চলছে এটা। অতএব পড়াশোনার প্রথম থেকে জোর দিতে হবে। কয়েকদিন পরে সরস্বতী পুজো আছে, স্কুলে যদি আসতে নাও পারো, সরস্বতী পুজোর বাইরেও তোমরা হয়তো ক্লাবে বা অন্য জায়গায় হয়তো মজা করবে, কিন্তু পড়াশোনাটা বাদ দিয়ে নয়, পড়াশোনাটা ঠিকভাবে তোমাদের চালিয়ে যেতে হবে। কারণ মার্চেই হয়তো তোমাদের প্রথম পরীক্ষা হতে পারে। সেই ভাবনা চিন্তা মাথায় রেখে প্রথম থেকেই যত্ন নেবে পড়াশোনার বিষয়ে। আজ এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ শেষ করলাম।